আজকে যে টপিকটা ঢুকছি সেটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসল। আমি এটা এখানে একটা সেল করছি, সেটা হচ্ছে নর্মাল কার্ডিয়াক মাসল সেল। ঠিক আছে, কার্ডিয়াক মাসেলের ক্রাইটেরিয়া আমরা কি জানি? এটা একটা নর্মাল এক্সাইটেটরি সেল, তাই তো? নর্মাল এক্সাইটেটরি সেলের ক্ষেত্রে যা যা ক্রাইটেরিয়া থাকার কথা, নর্মাল এক্সাইটেটরি সেলে যা যা থাকার কথা, কার্ডিয়াক মাসল সেলেও সেই ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়ার মধ্যে কারা থাকে? সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প, এখানে পটাশিয়াম লিক চ্যানেল এরাও ক্যারি করে, পটাশিয়াম লিক চ্যানেল। ওকে, এক্সেস ক্যারেক্টার হচ্ছে এখানে ভোল্টেজ গেটেড চ্যানেল ক্যারি করে। কি ভোল্টেজ গেটেড চ্যানেল ক্যারি করে? এখানে হিউজ অ্যামাউন্ট ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ক্যারি করে, হিউজ অ্যামাউন্ট ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ক্যারি করে। কিন্তু যে এই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো সে বন্ধ থাকে যখন সেলটা রেস্টিং কন্ডিশনে থাকে। শুধুমাত্র যদি সেলটা কোনোভাবে থ্রেশহোল্ড লেভেলে পৌঁছায়, একমাত্র তখনই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল ওপেন হয়, আদারওয়াইজ ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল সব ক্লোজ থাকে। সেলের ভেতরে পোটেনশিয়াল কি থাকে? নেগেটিভ থাকে, যার ভ্যালু হচ্ছে -90 মিলিভোল্ট। সেলের মধ্যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -90 মিলিভোল্ট। এই -90 মিলিভোল্টে আমার সোডিয়াম, এগুলো সব হচ্ছে কি কি চ্যানেল বললাম? এগুলো সব ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। সবগুলো ব্লক আছে, সব চ্যানেলগুলো ব্লক আছে। এবার এই একটা কার্ডিয়াক মাসল সেলের সঙ্গে নিয়ারেস্ট রিজিয়ানে একটা সেল থাকে যে হচ্ছে পেসমেকার সেল। ধরলাম এর পাশে এটা হচ্ছে পেসমেকার সেল। খেয়াল কর, পেসমেকার সেলের সঙ্গে এই কার্ডিয়াক সেলের সম্পর্ক হচ্ছে এরা কানেক্টেড থাকে থ্রু গ্যাপ জাংশন। এরা গ্যাপ জাংশন দিয়ে ইন্টার কানেক্টেড আছে। এই পেসমেকার সেলের ক্ষেত্রে এর মধ্যে যখনই অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট হলো, মানে যখনই এই কন্ডিশনটা তৈরি হয়েছে, যখনই এখানে +20 মিলিভোল্ট পোটেনশিয়ালে পৌঁছেছে সেলটা, মানে সেলটা ডিপোলারাইজড কন্ডিশনে এসছে, তখন এই কন্ডিশনে সেলের মধ্যে পজিটিভ চার্জের পরিমাণ কি বাড়বে না কমবে? পজিটিভ চার্জ, ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কি হবে? বাড়বে না কমবে? অবভিয়াসলি বাড়বে, বাড়বে। আমি কিন্তু এই রিপোলারাইজেশন কন্ডিশন বলছি না, আমি এই ডিপোলারাইজেশন কন্ডিশনটার কথা বলছি। যখনই ক্যালসিয়াম বাড়বে, এই সাইটোপ্লাজমে হাই ক্যালসিয়াম কনসেন্ট্রেশন থাকবে। এখান থেকে ক্যালসিয়াম ইজিলি নিয়ারেস্ট সেলের মধ্যে ট্রান্সমিটেড হতেই পারে। সাপোজ ধরলো ট্রান্সমিটেড হয়ে গেল, এবং নিয়ারেস্ট সেলের মধ্যে ক্যালসিয়াম ট্রান্সমিটেড হয়ে যাওয়ার জন্য এর যে ভোল্টেজ ছিল -90 রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, যাকে আমরা বলছিলাম এটা কি হবে? এটা ডিক্রিজ করে যাবে। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা ডিক্রিজ করে পৌঁছালো -70 কি 65 মিলিভোল্ট। এটাকে বলা হয় থ্রেশহোল্ড লেভেল পোটেনশিয়াল। থ্রেশহোল্ড, এটাকে বলা হয় থ্রেশহোল্ড। যখনই থ্রেশহোল্ড লেভেল পোটেনশিয়ালে পৌঁছালো, এই থ্রেশহোল্ড লেভেলের অ্যাক্টিভিটির জন্য কি হলো? এরা সব ভোল্টেজ গেটের চ্যানেলগুলোকে অ্যাক্টিভেট করে দিল। অ্যাক্টিভেট হলে কি হবে? সবগুলো ওপেন হবে এবং বাইরে থেকে হিউজ পরিমাণে কে ঢুকতে শুরু করবে? সোডিয়াম। তাহলে সোডিয়াম ইনফ্লাক্সটা শুরু হয়ে গেল। তাহলে ফার্স্ট ইভেন্ট কি? ফার্স্ট ইভেন্ট হচ্ছে থ্রেশহোল্ড পোটেনশিয়াল অ্যারাইজেস। কেন অ্যারাইজেস হলো? নিয়ারেস্ট পেসমেকার সেল থেকে ইনকামিং পজিটিভ চার্জ,
পজিটিভ চার্জে ইনকামিং পজিটিভ চার্জের প্রেজেন্সের জন্য রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা থ্রেশহোল্ড লেভেলে পৌঁছালো। দেন মেমব্রেন কন্টেইনিং বা মেমব্রেন বেয়ারিং all voltage gated sodium channel are open and huge amount sodium influx। তাহলে হিউজ অ্যামাউন্ট সোডিয়াম যখন ইনফ্লাক্স হচ্ছে তাহলে তার জন্য পোটেনশিয়ালটা কি -70 তে থাকবে, না এটা তখন চেঞ্জ হয়ে কি বলবো, র্যাপিড ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন হলো। আফটার ডিপোলারাইজেশন, যখন ডিপোলারাইজেশন হলো +35 ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল ওপেন হয়। এখানে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে গেল। ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল এটা ওপেন হওয়ার জন্য এ কি করছে, ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলগুলোকে ওপেন করছে। তার জন্য কি হবে, বাইরে থেকে কে ঢুকবে, সরি ভুল বললাম, ভেতর থেকে কে প্লাস বাইরে বেরোতে শুরু করবে। ভেতরে পজিটিভ চার্জ আছে, যখন ভেতর থেকে বাইরে কে প্লাস বেরোতে শুরু করবে তখন কি হবে, সেলটা সেলটার ভেতরে নেগেটিভ কি পজিটিভিটি কমবে না বাড়বে, কমবে। ভেতর থেকে পজিটিভ চার্জ যখন সেলের বাইরে বেরোতে শুরু করবে সেলের ভেতরে পজিটিভ চার্জ কমতে শুরু করবে, সেটা +35 থেকে কমে কি হবে +30 তে পৌঁছাবে। এই স্টেপটাকে বলা হয় আর্লি রিপোলারাইজেশন। এটাকে বলা হয় আর্লি রিপোলারাইজেশন। এতটুকু জায়গায় ক্লিয়ার হলো কি, দেখ যখনই ডিপোলারাইজেশন হলো, মেমব্রেনের ডিপোলারাইজেশন অ্যারাইজেস হয়েছে, এই ডিপোলারাইজেশনটা কিন্তু মেমব্রেন বরাবর মুভ করছে। আমরা জানি মেমব্রেনের ডিপোলারাইজেশন যখন সেলের মধ্যে ডিপোলারাইজেশন হয়, ডিপোলারাইজেশন ওয়েভটা কিন্তু এক্সাইটেড সেলের মেমব্রেন বরাবর মুভ করতে থাকে, যাকে আমরা প্রোপাগেশন বলি, তাই তো। তাহলে মেমব্রেন বরাবর ডিপোলারাইজেশন ওয়েভ মুভ করছে। এটা হচ্ছে কার্ডিয়াক মাসল সেল। কার্ডিয়াক মাসল সেলে কি থাকে, টার্মিনাল টি টিউবুল থাকে। এটা হচ্ছে টার্মিনাল টি টিউবুল। আমরা এখানে করে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্না, ডায়াড ফর্মের সিস্টার্না, পুরোটা করলাম না আমি, হ্যাঁ। ডায়াডের ক্ষেত্রে ডায়াডের যে এখানে কিছু স্পেশাল টাইপের চ্যানেল থাকে, সেই চ্যানেলগুলোকে আমরা বলি রাইনোডাইন। এগুলো হচ্ছে এখানে রাইনোডাইন থাকে, সেই রাইনোডাইনগুলোকে বলা হয়, সবগুলোকে আমরা কি রাইনোডাইন টাইপ বললাম একটু আগে, এগুলো সব রাইনোডাইন রিসেপ্টর R2, টাইপ 2। রাইনোডাইন রিসেপ্টর 2, সবগুলো এভাবে থাকে। টুগুলোর স্পেশাল ক্রাইটেরিয়া কি, টুগুলো হচ্ছে গেটেড চ্যানেল। রাইনোডাইন 2 রিসেপ্টর ইজ অন টাইপ অফ ক্যালসিয়াম গেটেড চ্যানেল। যদি কোনো কারণে এই চ্যানেলগুলোর কি হয়, এই চ্যানেলগুলোতে এরকম 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 চ্যানেল, এখানে একটা গেট থাকে, সেই গেটটা হচ্ছে ক্যালসিয়াম গেট। নর্মালি এরা বন্ধ থাকে, মেমব্রেন আছে নর্মালি বন্ধ আছে এরা। যদি কোনোভাবে এরা বন্ধ আছে, যদি কোনোভাবে এখানে এসে ক্যালসিয়াম বাইন্ড করে, যদি কোনোভাবে ক্যালসিয়াম বাইন্ড করে তখন কি হয়, এই চ্যানেলগুলো ওপেন হয়। যখনই ক্যালসিয়াম বাইন্ড করে একমাত্র তখনই এই চ্যানেলগুলো ওপেন হয়। ধরলাম এগুলো হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম যখনই এখানে বাইন্ড করছে ওপেন হলো, আর যখনই ওপেন হলো এখান থেকে ক্যালসিয়াম বাইরে বেরোতে শুরু করে। মানে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম SRE, এটাকে বলা হয় ক্যালসিয়াম রিজার্ভার। এখানে হিউজ অ্যামাউন্ট ক্যালসিয়াম থাকে।
নলে যদি কোনোভাবে সেলের মধ্যে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়ে, স্লাইটলি বাড়ে, সেই ক্যালসিয়ামের প্রেজেন্সে এরা এই ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট ক্যালসিয়াম চ্যানেল, এরা হচ্ছে ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট ক্যালসিয়াম চ্যানেল, এগুলো ওপেন হয়। আর ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলেই এর ভেতর থেকে ক্যালসিয়াম বেরোতে শুরু করে। যখনই এর ভেতর থেকে ক্যালসিয়াম বেরোতে শুরু করবে তখন কি হবে, সেলের সাইটোপ্লাজমে অবভিয়াসলি ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়তে শুরু করবে, তাই তো? কিন্তু বক্তব্য হচ্ছে এই চ্যানেলগুলোকে খুলতে গেলে আগে সেলের মধ্যে স্লাইটলি ক্যালসিয়াম লেভেলকে ইনক্রিজ করাতে হবে, কেন সেই ক্যালসিয়াম। এটা সিআই সিআর না? হ্যাঁ এটা কি সিআর সিআই, ক্যালসিয়াম ইনডিউসড ক্যালসিয়াম রিলিজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যালসিয়াম ইনডিউস ক্যালসিয়াম রিলিজ। এখানে এই যে ক্যালসিয়ামগুলো, তাহলে এই চ্যানেলগুলো নর্মালি ক্লোজ থাকে কিন্তু বললাম, একে প্রথমে একে একে ওপেন করতে গেলে স্লাইটলি ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ করাতে হবে। বা স্লাইটলি ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ করবে কি করে, আমরা কোথায় গিয়ে ছেড়েছিলাম? তাহলে এগুলো মোটামুটি বোঝানোর জন্য বললাম, আপাতত এগুলো আসছে পরে, যাক মুছে লাভ নেই। ধর যখনই এই সেল মেমব্রেনটা ডিপোলারাইজড হয়েছে, +30 পৌঁছালো, তখনই মেমব্রেন পোটেনশিয়ালটা যখনই মেমব্রেন বরাবর ট্রান্সমিটেড হতে হতে যখন এরা চলে এলো টি টিউবুলের এই যে সিস্টার্নার নিয়ারেস্ট রিজিয়ানে থাকে ডিএইচপিআর, ডিএইচপিআর গুলো এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল। এখানে যখনই ভোল্টেজটা ডিপোলারাইজেশন ভোল্টেজ চলে এলো, এই ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলো। আর এই ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলেই, এটা তো এক্সট্রা সেলুলার ফ্লুইড, এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে ক্যালসিয়াম কি হবে, সেলের ভেতরে ঢুকলো সাইটোপ্লাজমে। সেলের ভেতরে যখনই স্লাইটলি ক্যালসিয়াম ঢুকলো, সেই ক্যালসিয়াম কি করছে, ডায়াডের যে সিস্টার্নার ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট ক্যালসিয়াম চ্যানেলকে ওপেন করছে। এটা হচ্ছে এল টাইপ চ্যানেল, এল টাইপ ভোল্টেজ গেটেড চ্যানেলটাকে ওপেন করছে। তার জন্য স্লাইটলি ক্যালসিয়াম লেভেল ইনক্রিজেস ইন সাইটোপ্লাজম, দেন স্লাইটলি ক্যালসিয়াম বাইন্ড উইথ এই রাইনোডাইন বা ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট ক্যালসিয়াম চ্যানেল অন সার্কোপ্লাজম রেটিকুলার মেমব্রেন, অ্যান্ড দেন সাইটোপ্লাজমিক ক্যালসিয়াম লেভেল ফার্দার ইনক্রিজেস। এখান থেকে ক্যালসিয়াম আবার বেরোতে শুরু করে এবং ফাইনালি সাইটোপ্লাজমিক ক্যালসিয়াম লেভেল আরো বেশি করে বাড়তে শুরু করলো। বল, তো এতক্ষণ যে টাইম ডিউরেশনটা আমরা করলাম, এখান থেকে এই আর্লি রিপোলারাইজেশনের পর থেকে এই টাইম ডিউরেশনটা, এটাকে আমরা কি বলবো, এই স্টেজটাকে আমরা বলছি প্লেটু স্টেজ। এটাকে আমরা বলছি প্লেটু, TAU, PLATEAU, প্লেটু স্টেজ। তাহলে কি কি স্টেজ পেলাম দেখ, ফার্স্ট টাইম হচ্ছে ডিপোলারাইজেশন, আর্লি রিপোলারাইজেশন, তারপরে প্লেটু স্টেজ। এবার প্লেটু স্টেজ মানে হচ্ছে যতক্ষণ ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন থাকে ততক্ষণ প্লেটু স্টেজটা চলে। এবার ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম চ্যানেল রাইনোডাইন রিসেপ্টর 2 ক্যালসিয়াম চ্যানেলগুলো বা ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট যে ক্যালসিয়াম চ্যানেল, ক্যালসিয়াম লিগেন্ড যে ক্যালসিয়াম চ্যানেল, এগুলোর একটা লাইফ টাইম থাকে, এরা লং লাস্টিং ওপেন হয় না। ওপেন হওয়ার পর কিছুক্ষণ পর এরা আবার বন্ধ হয়ে যায়। যখন এই চ্যানেলগুলো বন্ধ হয়ে যায় তখন ক্যালসিয়াম সেলের মধ্যে আর এন্টার করতে পারে না। যখনই এই ক্যালসিয়াম চ্যানেলগুলো খেয়াল কর বন্ধ হয়ে গেল, তখন কি ক্যালসিয়াম আর ঢুকছে না সেলের মধ্যে, +30 ছিল, ক্যালসিয়াম ঢোকাটা বন্ধ হয়ে গেল সেলের মধ্যে, কিন্তু পটাশিয়াম কন্টিনিউ বেরোচ্ছে। তাহলে পটাশিয়াম যদি কন্টিনিউ বেরোতে থাকে তাহলে সেলের মধ্যে +30 পোটেনশিয়াল মেনটেন হবে না কমতে শুরু করবে? কমতে শুরু করবে। তাহলে পোটেনশিয়ালটা ফার্দার কমতে শুরু করবে, এই পোটেনশিয়ালটা এরপরে আবার কমতে শুরু করবে, পোটেনশিয়ালটা ফার্দার এরপরে আবার কমতে শুরু করবে। কেন কমবে? কারণ ভোল্টেজ গেটের চ্যানেলগুলো কন্টিনিউ ওপেন থাকবে।
এই ভোল্টেজ গেটের চ্যানেলগুলো কন্টিনিউ ওপেন থাকার জন্য কি হবে, কে প্লাস কন্টিনিউ বেরোবে। আর কে প্লাস কন্টিনিউ বেরোনোর জন্য আমার এই স্টেজটা কি হবে, এই স্টেজটা এটা ছিল কত, ধরলাম +35 থেকে ধরলাম 25 ছিল, 25টা মিলিভোল্টটা কি হবে, আস্তে 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 কমে 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 চলে আসবে কত, -90। এখান থেকে আবার -90 মিলিভোল্টে যে আসা, এটাকে আমরা কি বলবো, লেট রিপোলারাইজেশন। এটা হচ্ছে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। এখানে একটা লিক চ্যানেল করে দিই, রিপোলারাইজেশন। এবার এই সমস্ত স্টেজগুলোকে ডিপোলারাইজেশন, আর্লি ডিপোলারাইজেশন না বলে বলা হয়, এটাকে বলা হয় ফেজ জিরো। ফেজ জিরো, এটাকে বলা হয় ফেজ অন, এটাকে বলা হয় ফেজ টু, এটাকে বলা হয় ফেজ থ্রি, আর রেস্টিংটাকে বলা হয় ফেজ ফোর। তাহলে ধরা হয় হার্ট মাসেলের অ্যাকশন পোটেনশিয়ালের ক্ষেত্রে 5খানা সাবস্টেজ পাওয়া যায়। একে ভাগ করা হয় ফেজ ফোর, ফেজ জিরো, ফেজ অন, ফেজ টু, ফেজ থ্রি। ওকে, এবার এই ফেজগুলোর মধ্যে প্রতিটা ফেজের ক্ষেত্রে আমার 3টে করে কথা জানতে হবে। একটা হচ্ছে কোথা থেকে কতটা পোটেনশিয়াল চেঞ্জ, 1 নম্বর কথা, মানে এর নেগেটিভিটি না পজিটিভিটি সেটার মধ্যে বাড়ছে, এবং কত থেকে, যেমন এটা 90 থেকে +35, এর মাঝে একটা স্পেশাল পয়েন্ট থ্রেশহোল্ডটাকে হোল্ড করে এটা বলতে হবে। মেন উদ্দেশ্য হচ্ছে এখানে জিরো ফেজের ক্ষেত্রে 90 থেকে +35, এটা হচ্ছে লিমিটেশন। লিমিটেশনটা কোথা থেকে কতটা লিমিটেশন, এখানে নেগেটিভিটি বাড়ছে না পজিটিভিটি কমছে সেটা বলবো। সেকেন্ড পয়েন্টে বলবো এটার কজ কি, কেন এটা হচ্ছে। 3 নম্বর বলবো এখানে আয়নিক চেঞ্জটা কি হচ্ছে। ডিপোলারাইজেশনের ক্ষেত্রে কি হবে, সেলের সাইটোপ্লাজমে এ কনসেন্ট্রেশন কি হবে, আমার Na+ কনসেন্ট্রেশন বাড়বে। এখানে কি হবে, এখানে Na+ বেড়েই থাকবে, স্লাইটলি K+ ডিক্রিজ করবে। প্লেটোতে কি হবে, ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়বে। এখানে কি হবে, সেলের মধ্যে পজিটিভ চার্জ ক্যালসিয়াম সোডিয়াম হাই থাকবে, কিন্তু K+টা ডিক্রিজ করতে থাকবে। তাহলে 3খানা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে লিমিটেশন, ভোল্টেজ লিমিটেশন। 2 নম্বর হচ্ছে কজ। 3 নম্বর হচ্ছে আমার আয়নিক ডিস্ট্রিবিউশন। আয়নিক ডিস্ট্রিবিউশন 3খানা। লিমিটেশনের পরেরটা কি বললেন, কেটে গেল। লিমিটেশন, লিমিটেশন মানে কোথা থেকে কতটা অবধি চেঞ্জ। সেই পোটেনশিয়াল চেঞ্জের সময় আরেকটা কথা অ্যাড করব, এখানে পজিটিভিটি বাড়ছে না নেগেটিভিটি বাড়ছে, ওটা আমাকে এর সঙ্গে অ্যাড করব। ওকে, এই 3টে করে পয়েন্ট আমার দিতে হবে। আর কজের ক্ষেত্রে এটা যেমন ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হচ্ছে, এটা যেমন K+ ওপেন হচ্ছে, এটা যেমন K+ ওপেন হওয়ার পাশাপাশি এখানে কি হচ্ছে, ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট চ্যানেল এখানে ওপেন হচ্ছে। ওই ওপেনটা অটোমেটিক্যালি ওপেন হয় না, একে ওপেন করাই কিভাবে, এখানে দুটো চ্যানেল, এখানে মানে ক্যালসিয়াম লেভেল বাড়ানোর ক্ষেত্রে দুটো চ্যানেল পার্টিসিপেট করে, একটা হচ্ছে DHPR আর একটা হচ্ছে রাইনোডাইন R2 রিসেপ্টর। দেখ, 2 ডাইমেনশনাল কার্ভ এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা টাইমকে আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা ভোল্টেজকে প্লট করি, ধরলাম এটাকে আমি রাখলাম 90, যখন আমার এতে আছে, এটা রেস্টিং আছে এটা, যখনই এখানে স্টিমুলাস এলো, বাইরে থেকে ইম্পালস এলো, সঙ্গে সঙ্গে এটা কি হবে, থ্রেশহোল্ডে পৌঁছাবে। থ্রেশহোল্ডে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কি হবে, ফার্স্ট পৌঁছাবে কিসে, +35-এ। +35-এ যখন ফার্স্ট পৌঁছালো,
সেখান থেকে স্লাইটলি কমে আসবে কত 30-তে, 30-তে কমে এলো। 30-তে কমে আসার পর এটা বলছে একটা স্টেজ নেবে, কিছুক্ষণ একটা প্লেটু বলে একটা স্টেজে থাকলো। এরপরে এটা আবার আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমতে শুরু করবে। তাহলে এই যদি কার্ভ হয় তাহলে খেয়াল করতো এখান থেকে স্টার্ট করে এই অবধি আমরা কি বলবো? ফেজ 0। phase 0 এখান থেকে এইটুক কি বলবো? phase 1 ফেজ 1। এখান থেকে এইটুক কি বলবো? ফেজ 2। এখান থেকে এইটুক কি বলবো? ফেজ 3। আর এটা হচ্ছে রেস্টিং ফেজ 4। ওকে, আমরা আসছি প্লেটু স্টেজের সিগনিফিকেন্স। এখানে প্লেটু স্টেজ যদি এইটুকু টাইম ধরে অকুপাই করে, খেয়াল কর এইটুকু টাইমে হার্ট মাসেল সেলের সাইটোপ্লাজমে ক্যালসিয়াম লেভেল কি থাকে? হাই থাকে। আর হার্ট মাসেল সেল ওটা কি? ওটা তো মায়োফাইব্রিলেটেড সেল। এখানে মায়োফাইব্রিল থাকে। তাহলে কোনো মায়োফাইব্রিলেটেড সেলের মধ্যে যদি কোনোভাবে ক্যালসিয়াম ইনপুট করে দেওয়া হয়, সেলটা তো কন্ট্যাক্ট করে যায়। অ্যাক্টিন মায়োসিন যে কসবির যে রিয়াকশন বা সাইকেল, সেই সাইকেল চলবে এবং মাসেলটা কন্ট্যাক্ট করবে। মানে সেলের ভেতরে এত কিছু কাণ্ড কারখানার মেন উদ্দেশ্য হচ্ছে হার্ট মাসেল সেলের মধ্যে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়ানো। আর ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়ালেই হার্ট মাসেলটা কন্ট্যাক্ট করবে। এই প্লেটু স্টেজটা টাইম ডিউরেশন যতটুকু হয় অতটুকু টাইম ধরে মাসেলটা কন্ট্যাক্ট করে। মানে এটা হচ্ছে সিস্টোলিক টাইম। আচ্ছা, এটা হার্ট এই টাইমে সিস্টোল ফর্মে থাকে, হার্ট কন্ট্যাক্ট করে। কেননা ক্যালসিয়াম বাড়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যাক্টিন মায়োসিন আসে। অ্যাক্টিন মায়োসিনের যে কসবির সাইকেল, ওটা আর নতুন করে বলা যাবে না এখানে। তো ওই সাইকেলের থ্রু দিয়ে এখানে এবার পুরো হার্ট মাসেলটা কন্ট্যাক্ট করবে। তাহলে হার্ট মাসেল কন্ট্রাকশনের যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়ার মেন উদ্দেশ্যই হচ্ছে এই অ্যাকশন পোটেনশিয়াল অফ হার্ট মাসেল সেল। তাহলে প্লেটু স্টেজের মেন ইম্পর্টেন্স হচ্ছে সাইটোপ্লাজমিক ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ করা। যে সাইটোপ্লাজমিক ক্যালসিয়াম লেভেল কি করে? হেল্প করে টু কন্ট্রাকশন অফ হার্ট মাসেল বা কার্ডিয়াক মাসেল অ্যান্ড ফাইনালি সিস্টোল স্টেজ অ্যাপিয়ার। কন্ট্রাকশন করে বলে সিস্টোলটা তৈরি হয় এবং সিস্টোলটা হয় বলে কি হয়? হোল বডিতে ব্লাড সাপ্লাই হয়। যদি এইটা কোনোভাবে বন্ধ হয়ে যায়, হোল বডিতে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে। ফেজ 4-এ সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম আর লিক চ্যানেলের জন্য ভেতর থেকে এক্সেস সোডিয়াম সাইটোপ্লাজমের বাইরে চলে আসে, বাইরে থেকে এক্সেস পটাশিয়াম সেলের মধ্যে ঢোকে এবং সোডিয়াম পটাশিয়ামের নর্মাল লেভেল মেনটেন করে। কিন্তু সেলের মধ্যে থাকা এক্সেস ক্যালসিয়াম কি করে? এন্ডোপ্লাজম রেটিকুলামের মেমব্রেনে থাকা ক্যালসিয়াম এটিপিএস চ্যানেল থাকে, এই ক্যালসিয়াম এটিপিএস পাম্প থাকে। ক্যালসিয়াম এটিপিএস পাম্পের হেল্প নিয়ে এই এক্সেস ক্যালসিয়াম কি হয়? আবার এন্ডোপ্লাজম রেটিকুলামের মধ্যে ঢুকে যায়, এসআরই এর মধ্যে ঢুকে যায়। এটা 1 নম্বর। কিন্তু এক্সেস যে ক্যালসিয়ামটা এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে বেরিয়ে যেটা এসেছিল, সেটা কি হয়? সেটা হয় এই মেমব্রেনের মধ্যে আরেকটা স্পেশাল টাইপের চ্যানেল থাকে যাকে বলা হয় সোডিয়াম এক্সচেঞ্জার। এই দুটো, একটা ক্যালসিয়াম দুটো করে সোডিয়ামকে ঢুকিয়ে দেয়। এই যে দুটো করে সোডিয়াম ঢুকলো, এই সোডিয়াম পরে আবার এটিপিএস পাম্প দিয়ে আবার বেরিয়ে যায়, আবার এখানে গিয়ে আবার কে প্লাস ঢুকিয়ে দেয়। তো এটা প্লেটো স্টেজের পরে শুরু হচ্ছে, এটা হচ্ছে এখানে রেস্টিং মেমব্রেনে। প্লেটু স্টেজের পর থেকে শুরু হয়ে যায় এগুলোর করা, মানে ইনটেক করা। কিন্তু এই এক্সেস যে ক্যালসিয়াম সেটা ফাইনালি হয় সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প অ্যাক্টিভেশনের মাধ্যমে এখানে। ওকে।